আচ্ছা, তোমরা জানো ডিএনএ ডিএনএ কখন রেপ্লিকেশন করে? ডিএনএ রেপ্লিকেশন হয় কখন? ডিএনএ রেপ্লিকেশন হয় সেল ডিভিশনের এস ফেজে। সেল ডিভিশনের এস ফেজে আমরা ডিএনএ রেপ্লিকেশন দেখতে পাই, তাই না? আচ্ছা, কি হয় ডিএনএ রেপ্লিকেশন? আমরা কি জানি ডিএনএ অ্যামাউন্ট ডাবল হয়ে যায়, তাই না? এটা হয় কি করে? ধরে নাও, এটা যদি আমরা ডিটেলসে দেখতে চাই, এটা একটা ক্রোমোজোম। ধরে নাও এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এবার ক্রোমোজোম, এই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে কি আছে? এই একটা ডিএনএ আছে ডাবল স্ট্যান্ডার্ড, এটাকে আনকয়েলড কন্ডিশনে দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে, এই হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ আছে। ডিউরিং এস ফেজ ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় না, ক্রোমোজোম অ্যাজ ইট ইজ থাকে। কি হয়, এই ক্রোমোজোমকে ধরে নিয়ে, এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ একটা স্ট্যান্ডকে ধরে এখানে আরেকটা স্ট্যান্ড তৈরি হয়। আবার এখানেও তাই, এই একটা স্ট্যান্ডকে ধরে আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়। চলো একটু বাইরে চলে গেল, আমার জিনিসটা একটু বোঝো। তাহলে ওভারঅল আমরা কি দেখতে পাই? এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে আগে ডিএনএ কি কন্ডিশন ছিল? ডিএনএ এই যে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ডিএনএ স্ট্যান্ড ছিল না, এই দুটো ডিএনএ স্ট্যান্ডকে আমরা এভাবে লিখি 2C। দুটো ডিএনএ স্ট্যান্ডকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি 2C। তাহলে ক্রোমোজোম নাম্বার সেম, ধরো 2n সাপোজ মানুষের ক্ষেত্রে যদি 46 হয়, বা মোটর গাছের ক্ষেত্রে 16 হয়, যা আছে তেমনই থাকবে, কিন্তু ক্রোমোজোমের ভিতর ডিএনএ নাম্বার কি? 2n। আর ক্রোমোজোম এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ। এটাকে বোঝায় অ্যামাউন্ট অফ ডিএনএ। অ্যামাউন্ট অফ ডিএনএ। তাহলে অ্যামাউন্ট অফ ডিএনএ 2C মানে বোঝাচ্ছে একটা দ্বিতন্ত্রী ডিএনএ, দুটো স্ট্র্যান্ড আছে, এটাকে না সি ভ্যালু বলে। ওকে, এবার দেখো ক্রোমোজোম নাম্বার সেম থাকে, কি হয়? এটা যখন এস ফেজে আসে, এই অবস্থায় তুমি কি দেখতে পাচ্ছ? এখানকার সি ভ্যালু কি হবে? চারটে স্ট্যান্ড আছে, তাহলে 2n ক্রোমোজোম যা ছিল তেমনই থাকবে। কিন্তু এখন একটা ক্রোমোজোমের মধ্যে এই সি ভ্যালুটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4C। তো ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? এস ফেজে হয়, যেটা তোমরা সেল ডিভিশনে পড়েছো। এবার এই ডিএনএ রেপ্লিকেশন হয় কিভাবে? তো ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা না, ডিএনএ রেপ্লিকেশনের যেটা নেচার, প্রসেস, এই নেচারটা হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি ডিএনএ রেপ্লিকেশনের নেচার কেমন? ডিএনএ রেপ্লিকেশন নেচার হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ কেমন হয়? ধরে নাও এটা একটা দ্বিতন্ত্রী ডিএনএ। চলো এটা একটা দ্বিতন্ত্রী ডিএনএ। দিজ আর কানেক্টেড উইথ হাইড্রোজেন বন্ড। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কি বলে? এই ডিএনএ যখন রেপ্লিকেট করবে না, এই রেপ্লিকেট করবে দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যায়। ডিউরিং রেপ্লিকেশন এই দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যায়। চলো এটা একটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল, আর এই একটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল। ঠিক আছে, একটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল। আমরা একটু ডিরেকশন বলে নিই। এটা ধরো 5 to 3 ডিরেকশন, আর এই স্ট্যান্ডটা এদিকে 5 to 3। এটা 5'3', আর এই স্ট্যান্ডটা এদিকে 5', এটা 3'। নাও দিস টু স্ট্র্যান্ড অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট স্ট্যান্ড। এগুলোকে আমরা কি বলতে পারি? টেমপ্লেট। যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন দুটো স্ট্যান্ড সেপারেট হয়ে যায়, এটাকে আমরা টেমপ্লেট স্ট্যান্ড বলি। এবার এই প্রসেসটা আমরা যাবো ডিটেলসে, পড়বো পরে। এবার কি হয়, সেলের মধ্যে কিছু এনজাইম থাকে আর কিছু নিউক্লিওটাইড থাকে, যারা কি করে, যারা এখানে এই 3' কে ধরে নিয়ে এই জায়গাটা আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করে। এখানে আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করে, এই দিকেও তাই। এই টেমপ্লেট স্ট্যান্ডটাকে ধরে নিয়ে আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করে, আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। এগেন দিজ আর কানেক্টেড উইথ হাইড্রোজেন বন্ড। তাহলে এই যে আমরা F1, যদি এটাকে প্যারেন্টাল জেনারেশন বলি, তাহলে F1-এ কি দেখতে পাবো? F1-এ দেখো দুটো ডিএনএ তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে এই একটা ডিএনএ, এক একটা ডিএনএ কে খেয়াল করো, এর মধ্যে একটা টেমপ্লেট স্ট্র্যান্ড প্যারেন্টাল স্ট্র্যান্ড, আর আরেকটা নিউলি নিউ স্ট্র্যান্ড, আরেকটা নিউ স্ট্র্যান্ড। তাহলে ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন আমরা কি দেখতে পাই? নেক্সট অফস্প্রিং এ
নেক্সট জেনারেশনে অনলি ওয়ান স্ট্র্যান্ড কনজার্ভ করে, আরেকটা স্ট্যান্ড নিউলি সিনথেসিস হয়। তার মানে এই দেখো টেমপ্লেট স্ট্যান্ড, একটা স্ট্যান্ড কনজার্ভ করলো, একটা স্ট্যান্ড থাকলো, প্যারেন্টাল স্ট্যান্ড থেকে আসলো, আরেকটা নিউ তৈরি হয়েছে। তার মানে শুধু যদি এইটুকুনটাকে বা এটাকে যদি ভাবো, তার মানে দেখো দুটো স্ট্যান্ডের মধ্যে হাফ হাফ স্ট্র্যান্ড এসছে হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টাল স্ট্যান্ড। নেক্সট জেনারেশনে এই যে এই স্ট্যান্ডটা হচ্ছে হাফ স্ট্যান্ড, ব্লু কালারটা। এখানেও তাই, ব্লু কালারটাই এসছে। তার মানে প্যারেন্টাল জেনারেশনে একটা স্ট্যান্ড, ভুল বললাম সরি, F1 জেনারেশনে একটা স্ট্যান্ড প্যারেন্টাল হয় আর একটা নিউলি তৈরি হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে হাফটা কনজার্ভ করছে। দ্যাটস ওয়াই ডিএনএ রেপ্লিকেশনকে বলা হয় সেমি কনজারভেটিভ। সেমি মিনস হাফ, দুটো স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ড প্যারেন্টাল কনজার্ভ হয় আর একটা নিউলি তৈরি হয়। এবার এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, যে ডিএনএ যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হয়, তার এক্সপেরিমেন্টাল প্রুফ কি আছে, এই জায়গাটা আমরা এবার পড়তে যাব। এর এক্সপেরিমেন্টাল প্রুফ। ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ হয় তার এক্সপেরিমেন্টাল প্রুফ কি, চলো। আহ, বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট হয়েছিল, তার মধ্যে দুটো এক্সপেরিমেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মিসেলসন স্টাল, এটা এক্সপেরিমেন্ট আসবে। এর পরেও আরেকটা এক্সপেরিমেন্ট আছে টেইলরের, তিনি ইউক্যারিওটিক সেল নিয়ে দেখেছিলেন, আর মিসেলসন স্টাল প্রোক্যারিওটিক সেল নিয়ে দেখেছেন। দুটোর ক্ষেত্রে রেজাল্ট এক, যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয় না, তো সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনে কি জানতে পারবো আমরা, যে নতুন যে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে তার মধ্যে একটা হাফ স্ট্র্যান্ড প্যারেন্টাল থাকবে আর একটা নিউলি, মানে হাফ কনজার্ভ হবে। যে কোনো জেনারেশনে হাফ স্ট্র্যান্ড কনজার্ভ হবে আর একটা নিউলি ফর্মড হবে। চলো এর এক্সপেরিমেন্টাল প্রুফে চলে আসি। ওকে, এর এক্সপেরিমেন্টাল প্রুফে ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট দেখি মিসেলসন এন্ড স্টাল, তারা কি এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। এক্সপেরিমেন্টাল প্রুফ অফ সেমি কনজারভেটিভ replication proposed by Michelson Stahl. Okay. বাই মিসেলসন স্টার। চলো এই এক্সপেরিমেন্টে দেখো কি হলো। তারা না প্রোক্যারিওটস এর ক্ষেত্রে প্রুফ করেছিল ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ। কি করেছিলেন তারা, কিছু কালচার মিডিয়ামের মধ্যে, এরকম একটা কালচার মিডিয়াম, এই কালচার মিডিয়ামের মধ্যে এরকম কালচার মিডিয়াম আছে। কালচার মিডিয়ামের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলেন। ইকোলাই ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলেন এবং বেশ কয়েকটা জেনারেশন পর্যন্ত এটা অবজার্ভ করলেন, আপ টু
5 to 6 জেনারেশন। দেখো ইকোলাই ব্যাকটেরিয়া জেনারেশন টাইম খুব অল্প, 20 মিনিটস, 20 মিনিটস একটা জেনারেশন, দেন 20 মিনিটস, 40 মিনিটসে দুটো জেনারেশন, দেন 60 মিনিটে তিনটে, হ্যাঁ এরকম অ্যান্ড সো অন, এইভাবে করে 5-6টা জেনারেশন তারা অবজার্ভ করলেন। এবার এইখানে কালচার মিডিয়ার মধ্যে তো অনেক ধরনের সাবস্ট্রেট দেওয়া হয়, তার মধ্যে নাইট্রোজেনাস কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে তারা যেটা সাপ্লাই করেছিলেন নাইট্রোজেন কন্টেনিং যে মিডিয়ামটা দিয়েছিলেন নাইট্রোজেনের সাপ্লিমেন্ট হিসাবে, সেটা ছিল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ব্যবহৃত হয়েছিল না, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের এই নাইট্রোজেনটা ছিল হচ্ছে 15, নাইট্রোজেন N15। N15 কিন্তু রেডিও নাইট্রোজেন না, রেডিও অ্যাক্টিভ নাইট্রোজেন, এটা হেভি আইসোটোপ। N15 সাপ্লাই করা হয়েছিল, তাহলে এটা কি দেওয়া হয়েছিল? এটা ছিল হেভি আইসোটোপ। এটা এখানে সাপ্লাই করা হলো হেভি আইসোটোপ। আর এটা সাপ্লাই করার পর না এটাকে অবজার্ভ করা হলো, বেশ কয়েকটা জেনারেশন পর্যন্ত এটাকে রাখা হলো। এই, এবার কি দেখতে পাবো যে এটা যখন রেপ্লিকেট করবে এর ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস তৈরি হবে, সেই নাইট্রোজেন বেস নাইট্রোজেন হিসেবে কাকে কাজে লাগাবে? এই N15 এর নাইট্রোজেনকে কাজে লাগাবে। তার একটা সময় পর, বেশ কয়েকটা জেনারেশনের পর, এটাকে যখন এক্সট্রাক্ট করা হলো, ধরো আপ টু 5 to 6 জেনারেশন, জেনারেশন আফটার, ঠিক আছে, এটা দেখা গেল যে এটা এরকম হলো। এখান থেকে কি করা হলো, এখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে তুলে নেওয়া হলো, সবগুলো না, কিছু কয়েকটা ব্যাকটেরিয়াকে এখান থেকে তুলে নেওয়া হলো, কিছু সংখ্যক ব্যাকটেরিয়াকে এখান থেকে তুলে নেওয়া হলো, নিয়ে না এটাকে কি করা হলো, সেন্ট্রিফিউজ করা হলো, সেন্ট্রিফিউগেশন করা হলো। এবার এই ব্যাকটেরিয়ার সেন্ট্রিফিউগেশন বলতে প্রথমে ব্যাকটেরিয়া সেলকে না লাইসিস করা হলো। লাইসিস করার পর এর যে ডিএনএ আছে, সেই ডিএনএ এর সেন্ট্রিফিউগেশন করা হলো, পার্টিকুলারলি ডিএনএ এর সেন্ট্রিফিউগেশন করা হলো। তো ডিএনএ এর যখন সেন্ট্রিফিউগেশন করা হয় না, অ্যাকর্ডিং টু ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, তখন এখানে ব্যবহার করা হয় সিজিয়াম ক্লোরাইড। ওকে, এখানে সিজিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, এখানে সিজিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে এই সেন্ট্রিফিউগেশন করতে আমরা সিজিয়াম ক্লোরাইড ব্যবহার করি। তো কি দেখা গেল, যখন এখানে N15 সাপ্লাই করা হলো এবং ব্যাকটেরিয়াকে গ্রো করা হলো, সেই ব্যাকটেরিয়াকে তুলে লাইসিস করার পর তার ডিএনএ কে সেন্ট্রিফিউজ করা হলো, তখন আমরা দেখতে পাই কি এই টেস্ট টিউবের মধ্যে, ধরো এটা একটা টেস্ট টিউব, টেস্ট টিউবটাকে এরকম ভাবে দেখাচ্ছি, সুবিধা হবে পরে। এই টেস্ট টিউবের ভেতরে এরকম ধরনের একটু, টেস্ট টিউবের বটম দিকে, বটম সাইডে ডিএনএ এর ব্যান্ড পাওয়া যাচ্ছে। এখানে একটা ডিএনএ এর ব্যান্ড পাওয়া যাচ্ছে। এবার এই ডিএনএ এর ব্যান্ডটা কি, কি ধরনের ডিএনএ এর ব্যান্ড এটা? এটা অবভিয়াসলি এখানে অনেকগুলো জেনারেশন পর্যন্ত গ্রো করানো হয়েছিল। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএ আছে সেটা, নাইট্রোজেনটা কিরকম, N15। তো দুটো স্ট্যান্ডই কিন্তু এটা N15, দুটো স্ট্যান্ডই N15, অনেকগুলো জেনারেশন পর্যন্ত আমরা গ্রো করেছি। তাহলে এই হেভি নাইট্রোজেনটা এর ভিতরে ঢুকে যায়। তো হেভি নাইট্রোজেন হওয়ার জন্য এটা ডেন্সিটি গ্রেডিয়েশনে লোয়ার সাইডে আছে, হ্যাঁ, একদম বেসের দিকে আছে। তাহলে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ডিএনএ স্ট্যান্ডকে আমরা এভাবে লিখে দিই N15 অবলিক N15, বা দুটো স্ট্যান্ডই N15 দিয়ে তৈরি হচ্ছে। চলো, এখান থেকে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া নিয়েছিলাম না, এবার কি হলো নেক্সট এক্সপেরিমেন্ট, এবার কি করা হলো, সেম ঘটনা, এটাকে আবার একটা কালচার মিডিয়াম, আবার একটা কালচার মিডিয়ার মধ্যে দিলাম, এই ব্যাকটেরিয়াগুলোকে তুলে নিলাম, এখান থেকেই ট্রান্সফার করলাম, ব্যাকটেরিয়াগুলোকে এখানে ট্রান্সফার করলাম। এবার এখানেও কালচার মিডিয়াম আছে, এখানেও কালচার মিডিয়াম আছে। কালচার মিডিয়ার মধ্যে কোন ব্যাকটেরিয়া দিলাম, সেই আগের ব্যাকটেরিয়া, ওকেই একটাকে ছেড়ে দিলাম। তো এরা গ্রো করতে শুরু করবে। এবার এটা আমরা কতক্ষণ রাখবো, একটা জেনারেশন মানে 20 মিনিটস। নেক্সট স্টেজে আমরা কি করলাম, এখান থেকে কিছু ব্যাকটেরিয়া নিয়ে কালচার মিডিয়ার মধ্যে দিলাম। এবার কালচার মিডিয়ার মধ্যে এগেন নাইট্রোজেন সাপ্লিমেন্ট দেওয়া হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগেইন অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা দিলাম। কিন্তু এবার নাইট্রোজেন হচ্ছে নর্মাল N14 নাইট্রোজেন, লাইট নাইট্রোজেন দেওয়া, গ্রো করলো, সেম থিং। আবার এখান থেকে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া যখন গ্রো করবে, এখানে অসংখ্য এরকম ব্যাকটেরিয়া আছে, ধরো কিছু সংখ্যক ব্যাকটেরিয়াকে আমরা তুলে নিয়ে
তুলে নিয়ে কি করব, আবার ওই একই রকম সেন্ট্রিফিউগেশন করব তার ডিএনএ কে। অবশ্যই সেন্ট্রিফিউগেশন করব কাকে, ডিএনএ কে সিজিয়াম ক্লোরাইডের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউগেশন করব। দেখো এবার কি দেখতে পাওয়া যাবে, এবার টেস্ট টিউবকে যদি খেয়াল করি না, একই জায়গায় রেখে দিই। এই হচ্ছে টেস্ট টিউবটা। তাহলে 20 মিনিটস মানে একটা জেনারেশন, একটা জেনারেশন পর এই ব্যাকটেরিয়াটাই কি দেখাবে। এবার কিন্তু আমরা এটাকে লাইট নাইট্রোজেন সাপ্লিমেন্টের মধ্যে গ্রো করাচ্ছি, তো ডেফিনেটলি এবার কি দেখা যাবে, দেখো রেজাল্টটা কি আসবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেমি কনজারভেটিভ। এবার দেখা গেল না ডিএনএ এর ব্যান্ডটার পজিশন একটু চেঞ্জ হয়েছে। কিরকম চেঞ্জ হয়েছে, টোটাল থিকনেসের দিক থেকে ডিএনএ এর ব্যান্ডটা সেমই আছে, কিন্তু পজিশন কিরকম চেঞ্জ হয়েছে, ধরো এরকম। এটা একটা ব্যান্ড, আর আরেকটা ব্যান্ড হচ্ছে এরকম। দেখো থিকনেস আগেরটার মতোই, কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেল। আগেরটা একদম বটম অফ দ্য টেস্ট টিউব ছিল, তার চেয়ে একটু ওপরে উঠে এসছে। তাহলে এইখানে কি হয়েছে, পজিশনটা চেঞ্জ হওয়ার কারণটা কি, দেখো এটা কেন এরকম হয়েছে, যে নেক্সট জেনারেশনে এই ডিএনএ তো রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হবে যখন, তখন দুটো স্ট্যান্ড সেপারেট হবে। ঘটনাটা কি হলো, দুটো স্ট্যান্ড সেপারেট হলো, এটাও সেপারেট হলো, এটাও সেপারেট হলো। এটা কিন্তু এখান থেকে এসছে। ওকে, সেপারেট হলো। এবার নতুন স্ট্যান্ড কনস্ট্রাক্ট হচ্ছে, নতুন সাপ্লাই করা হচ্ছে কাকে, লাইট নাইট্রোজেন। তো লাইট নাইট্রোজেনকে দিয়ে দাও তুমি, ব্ল্যাক কালারের লাইট নাইট্রোজেনকে দেখাচ্ছি, লাইট নাইট্রোজেন ব্ল্যাক কালার। তার মানে এখানে যে ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়েছে, সেই ডিএনএ স্ট্যান্ডটা কিরকম, একটা আছে হচ্ছে এই যে N14, আর আরেকটা স্ট্যান্ড হচ্ছে N15। দ্যাট মিনস এটা একটা হাইব্রিড ডিএনএ কনস্ট্রাক্ট করেছে। ব্ল্যাক কালারটা দেখাচ্ছে N14, সরি, N14 হবে। আর ডার্ক কালারটা কি দেখাচ্ছে, সরি রেড কালারটা N15। দ্যাট মিনস আগেরটা কি ছিল, হেভি ডিএনএ ছিল, তো এখানে লিখে দিই হেভি ডিএনএ। এখানে আমরা লিখে দিই এটাকে হেভি ডিএনএ। আর এটা কেমন ডিএনএ, এটা হচ্ছে হাইব্রিড ডিএনএ। একটা লাইট ডিএনএ, একটা হেভি ডিএনএ আছে, তো এটাকে আমরা লিখে দিই হাইব্রিড ডিএনএ। পজিশন চেঞ্জ হয়েছে, হাইব্রিড ডিএনএ। প্রপোর্শন দেখো, এটা একটা কোশ্চেন আছে। এটা একদম কি করলাম, প্রথমে কিছু ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে হেভি নাইট্রোজেনের মধ্যে গ্রো করালাম 5টা 6টা জেনারেশন পর্যন্ত। তার ফলে এখানকার নাইট্রোজেন গুলো ইনকর্পোরেট করলো, দুটো জায়গায় বেস হচ্ছে হেভি নাইট্রোজেন। ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন চালালাম সিজিয়াম ক্লোরাইড দিয়ে, বটম অফ দ্য টেস্ট টিউবে এরকম একটা ডিএনএ প্যাড দেখা। দেখো, এটা হচ্ছে হেভি। এখানে এর পরের স্টেপে কি করলাম, এইখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে নিলাম কালচার মিডিয়ামের মধ্যে, এবার লাইট নাইট্রোজেন সাপ্লিমেন্ট দিয়েছি। তো কি দেখা গেল, একটা হাইব্রিড ডিএনএ, এরকম ধরনের হাইব্রিড ডিএনএ এর প্যান্ট পাওয়া গেল। তার মানে এই পজিশনটা চেঞ্জ হয়েছে। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রপোর্শনে দেখো তুমি কি দেখতে পাচ্ছ এখানে, হেভি ডিএনএ আর লাইট ডিএনএ যদি প্রপোর্শন করি, হেভি ডিএনএ কটা আছে, এখানে হেভি ডিএনএ আছে ওভারঅল এই এক্সপেরিমেন্টের মধ্যে 20 মিনিটস পর যেটা দেখাচ্ছে ফার্স্ট জেনারেশনে, হেভি ডিএনএ 2, লাইট ডিএনএ 2। দ্যাট মিনস রেশিও 1:1। সেমি কনজারভেটিভ যতগুলো হেভি ডিএনএ আছে, ততগুলোই লাইট ডিএনএ স্ট্র্যান্ড এসছে। সেমি কনজারভেটিভ একটা হচ্ছে প্যারেন্টাল স্ট্যান্ডকে কনজার্ভ করেছে, আর একটা নিউলি সিনথেসিস কোনটা হচ্ছে যেটা আমরা সাপ্লাই করছি। এবার এইটা চেঞ্জ হয়ে যাবে যদি এই রেশিও, এখানে যদি আমরা সাপ্লিমেন্টটাকে যদি অন্য কিছু করে দিই। ঠিক আছে, যেটা সাপ্লাই করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে নিউলি স্ট্যান্ডটা কনস্ট্রাক্ট হচ্ছে। চলো, এবার এই স্যাম্পলটাকে যদি আমরা এখান থেকে তুলে না নিতাম, এদেরকেই গ্রো করাতাম, এদেরকেই গ্রো করাচ্ছি আরো 20 মিনিটস, চলো আরো 20 মিনিটস। তাহলে আরো 20 মিনিটস মানে ওভারঅল আমি এখানে লিখি, আরো 20 মিনিট যদি যায় এখান থেকে, আরো 20 মিনিটস মানে এটা সেকেন্ড জেনারেশন। তাহলে প্রথম থেকে শুরু করি, এখান থেকে নিলাম, এখানে 20 মিনিটস রাখলাম, একটা হয়ে গেল, এইখান থেকে আবার এটাকে নিলাম, তাহলে ওভারঅল এখান থেকে আপ টু দিস 40 মিনিটস হয়ে গেল। এইটুকুন 20 মিনিটস, এটা এগেইন 20 মিনিটস রাখলাম। তাহলে আমি এখান থেকে যদি আমি সেকেন্ড জেনারেশনকে বলতে চাই আপ টু দিস,
তাহলে এটা কত দাঁড়ালো? 40 মিনিটস। এটা বুঝতে হবে, কিন্তু 40 মিনিট সেকেন্ড জেনারেশন পৌঁছে গেল, 20 মিনিটসে ফার্স্ট জেনারেশন। চলো এখানে কি দেখা গেল? আবার একই রকম ঘটনা, কালচার মিডিয়াম আছে। কালচার মিডিয়ামের মধ্যে কালচার মিডিয়ামের মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে তুলে দিয়ে দিব। কোন ব্যাকটেরিয়াকে তুলে দিব? 20 মিনিটসে যে ব্যাকটেরিয়াটা রাখা ছিল সেটাই তুলে দেওয়ার কিছু নেই, এটাকেই গ্রো করানো হলো। ওই একই কালচার মিডিয়ামের মধ্যে গ্রো করলো, তাহলে আরো কিছু গ্রো আপ করবে এরকম। এখানে আমরা সাপ্লাই কি করেছি? সেম। NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড, লাইট নাইট্রোজেন সাপ্লাই করেছি। তাহলে 40 মিনিটস পর আমরা সেকেন্ড জেনারেশন পাবো। সেকেন্ড জেনারেশন এবার দেখো কি রেজাল্ট আসলো। সেম ঘটনা, আবার একই রকম। এখান থেকে কিছু সংখ্যক ব্যাকটেরিয়াকে তুলে নিয়ে লাইসিস করলাম, তার ডিএনএ কে আমরা কি করলাম, এখানকার এই ডিএনএ কে নিয়ে কি করলাম, আমরা সেন্ট্রিফিউগেশন চালালাম। চালালাম আমরা সেন্ট্রিফিউগেশন। এবার সেন্ট্রিফিউগেশন রেজাল্ট কি আসলো, চলো রেজাল্ট দেখি। রেজাল্ট কি হলো? সিজিয়াম ক্লোরাইড দেবো না, সেন্ট্রিফিউগেশন করালো। সেম জায়গায় রাখো টেস্ট টিউবকে। চলো এই হচ্ছে টেস্ট টিউব। এবার ডিএনএ ব্যান্ডের পজিশন চেঞ্জ হবে, দেখো কি হবে। কি দেখেছিলাম? হাইব্রিড ডিএনএ। হাইব্রিড ডিএনএ ছিলই, এবার এটাকে ধরো প্যারেন্টাল, নতুন ইনকর্পোরেট করলো লাইট ডিএনএ। তাহলে এবার দেখবো যতটা হাইব্রিড ডিএনএ ততটা লাইট ডিএনএ। তাহলে হাইব্রিড ডিএনএ যেমনটা ছিল তেমন করে দেবো এখানে। এই পজিশনটা চেঞ্জ হবে না কোনো, এই পজিশনটা একই থাকছে। এটা হাইব্রিড ডিএনএ, এটা তো থাকবেই। এটা তো থাকবেই, তার উপর বেস করে আমরা কি দেখতে পাচ্ছি, লাইট স্ট্যান্ড, লাইট ডিএনএ তৈরি হবে। লাইট ডিএনএ আরো বেশি হালকা হবে, উপরের দিকে চলে আসবে, কিন্তু থিকনেস প্রায় এর সমান। কারণ যতটা হাইব্রিড ডিএনএ থাকবে ততটাই সেম অ্যামাউন্টে লাইট ডিএনএ তৈরি হবে। কারণ দেখো, তুমি F1-এ খেয়াল করো, এটা F1, এটা F2, F1-এ খেয়াল করো। F1 জেনারেশনে হাইব্রিড ডিএনএ কটা আছে? দুটো। তাহলে যতটা হাইব্রিড ডিএনএ আছে তত সংখ্যক লাইট ডিএনএ তৈরি হবে, যদি এটা সেমি কনজারভেটিভ হয়, তাই না? তাহলে এখানে তুমি এটাকে কি বলতে পারো? N14, N14, আর এটাকে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? N14/N15। ঠিক আছে? দ্যাট মিনস এখানে কি দেখা যায়, এই ধরো ডিএনএ, এই দুটো ডিএনএ ছিল তো, এরা যখন রেপ্লিকেশন করবে এরা সেপারেট হয়ে যাবে। তাহলে প্রথমে আমি রেডটাকে দেখাই, চলো এই ডিএনএ, এই দুটো ডিএনএ যখন সেগ্রিগেট করবে কেমন হবে, এই দুটো ডিএনএ যখন সেগ্রিগেট করবে একটা স্ট্যান্ড আসবে এরকম। আসলে এটা একটা স্ট্যান্ড, এটা সেগ্রিগেট যখন হবে, এটারও একটা স্ট্যান্ড এখানে আসলো। আসলো, এর একটা স্ট্যান্ড, আরেকটা স্ট্যান্ড কি, তার মানে এটা সেগ্রিগেট হচ্ছে, এই যে এই জায়গাটা দেখাচ্ছে। নেক্সট জেনারেশনে যখন এটা সেপারেট হবে, এটা একটা স্ট্যান্ড, আরেকটা স্ট্যান্ড হবে, আরেকটা স্ট্যান্ড এমন হবে। একই রকম ভাবে এখানেও তাই, এটাও যখন সেগ্রিগেট হবে দুটো স্ট্যান্ড তৈরি করবে, এটা একটা, আরেকটা স্ট্যান্ড। দেখো এখানে দেখো, তাই তো? এবার আমরা এটা সেপারেট হলো, টেমপ্লেট স্ট্যান্ড, চারটে টেমপ্লেট স্ট্যান্ড আসলো। এবার সাপ্লাই করেছি কি, লাইট নাইট্রোজেন। চলো লাইট নাইট্রোজেন ডার্ক অ্যাড করে দিয়ে এটাকে, লাইট নাইট্রোজেন প্রত্যেকটার সাথে ইনকর্পোরেট করবে। করলে ইনকর্পোরেট, এটা ইনকর্পোরেট করলো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটায় কি আছে, এটা একটা হাইব্রিড ডিএনএ N14,
N15, এই দুটো হচ্ছে লাইট ডিএনএ, N14, N15। এগেইন আরেকটা হাইব্রিড ডিএনএ আছে, N14, N15। তার মানে F1 এ যেই দুটো হাইব্রিড ডিএনএ ছিল, F2 তে সেই দুটো হাইব্রিড ডিএনএ থাকলো, তার ইকুয়াল প্রপোর্শনে কি তৈরি হয়েছে, লাইট ডিএনএ স্ট্র্যান্ড, লাইট ডিএনএ তৈরি হয়েছে। তার মানে হাইব্রিড ডিএনএ দুটো ছিল, আর F2 তে আমরা দেখলাম আরো দুটো লাইট ডিএনএ স্ট্র্যান্ড, আরো দুটো লাইট ডিএনএ আসলো। কারণ কি, এটা তো সেমি কনজারভেটিভ, তার মানে যতটা ছিল সেটা থাকবেই, আর হাফ যেটা আসলো সেটা নতুন আসলো। তার মানে প্রত্যেকটা জেনারেশনে দেখো একটা করে প্যারেন্টাল স্ট্যান্ড কনজার্ভ হচ্ছে, আর নতুন যেটা কনস্ট্রাক্ট হচ্ছে, যেটা যে সাপ্লাই করছি তার উপর। এবার এই যে F2 জেনারেশনে যদি আমরা তোমাকে বলে যে হেভি ডিএনএ আর লাইট ডিএনএ প্রপোর্শন কত, বের করো তো। হেভি ডিএনএ আর লাইট ডিএনএ প্রপোর্শন N15:N14, কি দাঁড়াবে? সিম্পল কাউন্ট করবো আমরা। দেখো, হেভি ডিএনএ কটা আছে, রেডটা 1 2, এটা যেমন ছিল তেমনই আছে, কারণ কি নতুন করে তো আমরা দিইনি, সেই প্রথমে একবারই সাপ্লাই করা হয়েছিল। লাইট ডিএনএ কটা আছে স্ট্র্যান্ড, 1 2 3 4 5 6 টু 6, তাহলে রেশিও কি দাঁড়ালো, 1:3। যদি তোমাকে বলে যে হেভি ডিএনএ স্ট্র্যান্ড আর লাইট ডিএনএ স্ট্র্যান্ডের রেশিও কত F2 তে, তবে আসলো 1:6। কোশ্চেনটা যদি হয় হেভি ডিএনএ আর লাইট ডিএনএ এর প্রপোর্শন কত, তাহলে কিন্তু 1:1। এই যে এটা হেভি ডিএনএ কটা আছে, সরি ভুল বললাম, যদি কোশ্চেনটা এমন হয় যে হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ প্রপোর্শন কত, তাহলে হাইব্রিড ডিএনএও দুটো, লাইট ডিএনএও দুটো, 2:2, দ্যাট মিনস 1:1। যদি এখানে কোশ্চেন আছে হাইব্রিড ডিএনএ প্রপোর্শন কত, এখানে হাইব্রিড ডিএনএ প্রপোর্শন এটা তো 100% আছে। এখানে যে কোশ্চেন আসতে পারে কি, হেভি ডিএনএ আর লাইট ডিএনএ প্রপোর্শন কত, কাউন্ট করো। হেভি ডিএনএ দুটো, লাইট ডিএনএ দুটো, 1:1। তাহলে F1 এ হেভি ডিএনএ আর লাইট ডিএনএ প্রপোর্শন 1:1, F2 তে 1:3। এবার দেখো, এটা তোমাকে বলতে পারে কোশ্চেন আরো 20 মিনিটস রেখে দেওয়া হলো, তাহলে আরো 20 মিনিটস মানে কি পাওয়া যাবে এরপরে, থার্ড জেনারেশন পাওয়া যাবে F3। F3-র ওভারঅল সময় কত, 60, কারণ 20 মিনিটস করে জেনারেশন টাইম। তাহলে সেম যদি তোমাকে বলা হয় যে N14 মিডিয়ামের মধ্যেই সাপ্লাই করা হয়, তবে কি দাঁড়াবে, একই রকম। এটাকে ধরে নাও তুমি, এটার উপর বেস করে করো, তাহলেই হয়ে যাবে, তাই না? এবার এই পার্টটা তোমরা নিজেরা বুঝে করবে, 60 মিনিটসে কি হবে, তারপরে তোমাকে যদি 80 মিনিটসে কি হবে। খুব সোজা হিসাব, হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ড দুটোই থাকবে সেম, শুধু লাইট ডিএনএ স্ট্র্যান্ড যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়, দেখো তার উপর বেস করে রেশিও দাঁড়াবে। তো এটা যদি আমরা 60 মিনিট ধরি, এখানে যদি আমরা ছোট করে একটা ক্যালকুলেশন দেখাই, চলো এটা দেখিয়ে দিই। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে প্রত্যেকটা জেনারেশনে একটা প্যারেন্টাল স্ট্যান্ড কনজার্ভ হচ্ছে আর একটা নিউলি স্ট্যান্ড সিনথেসিস হচ্ছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ, এর কোনো ভুল নেই। এবার কোশ্চেন আসতে পারে তোমাকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন মানে 60 মিনিট, 60 মিনিট যদি হয় এটার উপর বেস করে করো, কি দাঁড়াবে 60 মিনিটে, এটা গিয়ে কি দাঁড়াবে দেখো, কি দাঁড়াবে 60 মিনিটে করলে, আমরা দেখতে পাবো এই স্ট্যান্ডটা আরো বড় হবে। এই যে লাইট ব্যান্ড যেটা আছে না, সেই থিকনেসটা আরো বাড়তে থাকবে। তাহলে যদি এটা আমরা 60 মিনিট মানে থার্ড জেনারেশনে গিয়ে দেখি, F3-তে শুধু ডিএনএ স্ট্যান্ডকে দেখাই, দেখো এখানে ডিএনএ স্ট্যান্ড গুলো কি হবে, একটু জায়গা লাগবে। এটার উপর বেস করে দেখাচ্ছি, ঠিক আছে, থার্ড জেনারেশন F3-তে কি হবে। F2-তে খেয়াল করো, প্রথমে এই দুটো সেপারেট হবে, দুটোকে সেপারেট করে দাও, এটা একটা ডিএনএ। চলো আরেকটা কি আছে, রেড হেভি স্ট্র্যান্ড হয়ে গেল সেপারেট, আগে এগুলোকে সেপারেট করো। নেক্সট তারপরে দুটোই লাইট ডিএনএ, তো দুটোই লাইট স্ট্যান্ড হবে, দুটোই লাইট স্ট্যান্ড। তারপরেও দুটোই লাইট স্ট্যান্ড, দুটো লাইট স্ট্যান্ডে সেগ্রিগেট করে দাও। এগুলো টেমপ্লেট স্ট্যান্ড, এগুলো সব টেমপ্লেট স্ট্যান্ড, এর উপর বেস করে রিকম্বিনেন্ট তৈরি হবে। তারপরে এগেন এই যে লাস্টেরটা বলছি,
লাস্টেরটা খেয়াল করো, এখানে দুটো স্ট্যান্ড আছে, একটা লাইট স্ট্যান্ড আর একটা হচ্ছে হেভি স্ট্যান্ড। হেভি স্ট্যান্ড দুটোই আছে ওভারঅল জেনারেশন, কারণ এটা তো আমরা সাপ্লাই করিনি, আর একবারই সাপ্লাই করা আছে, যেটা সাপ্লাই করা আছে সেটা পারছে। এবার নিউলি ইনকর্পোরেট কি হবে, এগেইন এই মিডিয়ামে আমরা লাইট নাইট্রোজেন মিডিয়ামের মধ্যেই রাখলাম। কতক্ষণ সময় রাখলাম, প্রথম থেকে এটা 60 মিনিট, থার্ড জেনারেশন। কি দেখা যাবে? এই একটা দাঁড়াবে। এটাই তো জুড়বে, ইনকর্পোরেট হবে লাইট নাইট্রোজেন, কারণ সাপ্লাই করেছি লাইট নাইট্রোজেন আমরা। আর কি আসবে? চলো, এই দাঁড়ালো F2 তে। তোমাকে যদি বলে হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ এর রেশিও বলো F3 তে, কোশ্চেনটা ভালো মতো বোঝো। হাইব্রিড ডিএনএ কটা আছে, এটা হাইব্রিড ডিএনএ, এটা হাইব্রিড ডিএনএ। যদি কোশ্চেনটা তোমাকে বলে যে হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ এর প্রপোর্শন বলো, তাহলে ডিএনএটা কাউন্ট করো, দুটো স্ট্যান্ডকে ধরে বলবে তুমি। এই দুটো হচ্ছে হাইব্রিড ডিএনএ, তাহলে কোনো ভুল নেই, এটা হাইব্রিড ডিএনএ একটা, এই একটা হাইব্রিড ডিএনএ। তাহলে এখানে দুটো। লাইট ডিএনএ কটা? এটা একটা, দুই, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। লাইট ডিএনএ কটা? তাহলে রেশিও 1:3। তুমি বলবে এ তো একই হয়ে গেল। না, এটার মধ্যে পার্থক্য আছে। এখানে কি হয়েছে, স্ট্র্যান্ড বলেছি। হ্যাঁ, হেভি আর লাইট ডিএনএ স্ট্র্যান্ড, তার রেশিও। কিন্তু এখানে যদি আমরা বলে থাকি যে হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ রেশিও, তাহলে কিন্তু এখানে 1:1 আছে। এই জায়গাটা তোমাকে ধরতে হবে। দেখো, 2:2, 1:1। এবার কোশ্চেনটা চলে এর মতো এখানে কোশ্চেন করি, যে এখানে বলা হলো যে N15 ডিএনএ স্ট্র্যান্ড আর N14 ওভারঅল জেনারেশনের মধ্যে, F3 জেনারেশনে, এই দুটোর প্রপোর্শন বলো। তাহলে N15 কে কাউন্ট করো, কটা আছে? একটা আছে, দুটো আছে, টু। হয়ে গেল। N14 কে কাউন্ট করি, ডিএনএ কাউন্ট করো এখানে, দুটো স্ট্যান্ড মানে দুটো ডিএনএ। দুই, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11, 12, 13, 14। তাহলে N14 কে কাউন্ট করো, 14, দ্যাট মিনস রেশিও হলো 1:6। ডোন্ট কনফিউজ, এটা বোঝাচ্ছে হেভি নাইট্রোজেন লাইট নাইট্রোজেনের রেশিও যেমনটা এখানে আছে। এবার তোমাকে যদি কোশ্চেন করে হাইব্রিড ডিএনএ আর লাইট ডিএনএ, তাহলে ডিএনএ হিসাবে ভাবো, তবে এটা 1:3। আর এখানে কি হচ্ছে, হাইব্রিড ডিএনএ লাইট ডিএনএ বলো তো F2 তে? এখানে যদি আমরা দেখি হাইব্রিড আর লাইট ডিএনএ রেশিও, হাইব্রিড ডিএনএ কটা? দুটো। লাইট ডিএনএ কটা? দুটো। দ্যাট মিনস 1:1। এটা বুঝতে হবে, কোশ্চেনটা ভালো মতো দেখতে হবে। হাইব্রিড ডিএনএ লাইট ডিএনএ, F2 তে রেশিও 1:1। হাইব্রিড ডিএনএ লাইট ডিএনএ F3 মানে 60 মিনিটে যেটা দেখবে, সেটা হবে 1:3। কোশ্চেন যদি আসে, বেশিরভাগ সময় এটাই আসে, N15 আর N14 এর রেশিও কি F2 তে? 1:3। দুটো স্ট্যান্ড N15 আছে আর ছটা স্ট্যান্ড N14 আছে, 1:3। F3 তে N15 N14 রেশিও কত? এগেইন এটা তো চেঞ্জ হবেই না, এটা দুটোই থাকবে। N14 টা ইনকর্পোরেট করেছে, 14, তাহলে 1:7। একই রকম ভাবে তোমরা ক্যালকুলেট করবে 80 মিনিটসে। এটা নিজেরা চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করবে। নেক্সট ভিডিওতে এটার আমি আনসার দেবো। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 80 মিনিটসে কি হবে, ভালো মতো বোঝো। ব্যাকটেরিয়া জেনারেশন টাইম 20 মিনিটস। প্রথমে আমরা N15 রাখার পর তাকে আমরা 20 মিনিট অ্যালাউ করেছি, সেখানে নিয়ে F1 পেয়ে গেলাম। আবার 20 মিনিটস মানে ওভারঅল 40 মিনিট, সেকেন্ড জেনারেশন। আবার 20 মিনিটস মানে ওভারঅল 60 মিনিট, থার্ড জেনারেশন। আরো 20 মিনিটস মানে ওভারঅল 80 মিনিটস, মানে ফোর্থ জেনারেশন। তাহলে 80 মিনিটস মানে F4 জেনারেশন। এখানে ক্যালকুলেট করবে তোমরা কি দাঁড়াবে। যে কোনো ক্ষেত্রেই তোমরা দেখবে যে সেমি কনজারভেটিভ ওয়েতে রেপ্লিকেশন হচ্ছে, মানে
প্যারেন্টাল একটা স্ট্যান্ড কনজার্ভ হচ্ছে, আর একটা নিউলি স্ট্যান্ড সিনথেসিস হচ্ছে। এটা ডিপেন্ড করছে কি কালচার মিডিয়াম দেওয়া আছে। এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে যদি মাঝে একটা জায়গায় আমরা হেভি নাইট্রোজেন সাপ্লাই করে দিই। হ্যাঁ, সেভাবে কোশ্চেন আসতে পারে। তো মেন জিনিসটাকে, কনসেপ্টটাকে বুঝে এটাকে রিপিটেডলি প্র্যাকটিস করবে। খুব সোজা বিষয়, কিন্তু কোশ্চেন আসে এখান থেকে স্টেটমেন্ট টাইপ।